তা তখন কি করব, পিএফ এর টাকাটা কোথায় লাগাবো, গ্র্যাচুইটির টাকাটা কোথায় লাগাবো, পেনশন হয়তো কিছু পাবো, তাও সে মাইনের হয়তো 1/3 হয়ে যাবে। কিছুটা তাদের তো আমার কিছুটা উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়েও সেটা ভালো পারফর্ম শুরু করেছে এবং এখনো অল্প দিয়ে শুরু করলাম, লাগিয়ে দিলাম, সেটা তো এখন খুব ভালো ফল দিচ্ছে। সেই 23 সালে যেটা করেছিলাম এখন খুব ভালো জায়গায় সেটা আছে। সেই ডিসিশনটা আপনি ফ্রুটফুল হয়ে বলেছে আমি সেইভাবে করে দিয়েছি, বাদ বাকি অনলাইনে সমস্ত কিছু ও ম্যানেজ করেছে এবং আমার সেই এসআইপি ক্লোজ হয়ে গেল, আমার সেই ব্যাংকের ইয়েতে পাঠিয়ে দিল। আমি এখন এসডব্লিউপি আমি এখন তুলছি। এসডব্লিউপি নিয়ে তো বন্ধুগণ জয় হিন্দ, ভালো আছেন তো বন্ধুগণ? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। এত ব্যস্ততার মধ্যে যেখানে আমরা বলছি আমরা নাকি সবাই জেন জি, মানে আমরা ডিফারেন্ট টাইপের রিল দেখার আমরা অভ্যস্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রচেষ্টা একটু অকওয়ার্ড, একটু ডিফারেন্ট। আর ছোটবেলাও ছিল আমাদের পড়াশোনা করতে আমরা চাইতাম না, ফোর্সফুলি করানো হতো তাই। সুতরাং ভালো চ্যানেল, ভালো কন্টেন্ট, কেউ কেউ তো বলে নাকি সাপোর্ট হয় না, বাট আপনারা প্রমাণ করে দিয়েছেন সাপোর্ট হয়। আপনাদের ধন্যবাদ যে আপনাদের বিজি শিডিউলের মধ্যে দিয়েও আপনারা আমাদের চ্যানেলকে দেখছেন, বিভিন্ন কমেন্টস করছেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করছেন। বাট এখানে স্টপ না, এই জার্নি কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা যা কথা দিয়েছিলাম যে এইবার কিন্তু আমাদের একের পর এক লাইভ এক্সপিরিয়েন্স হবে, মানে একই রকম ভাবে আমার বলে যাওয়া আর আপনার শুনে যাওয়া, আমার মনে হয় এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হওয়া উচিত না। আমাদের কাছে যখন কিছু লাইভ এক্সাম্পল আছে, তাহলে আমরা কেন সেটা আপনাদের সাথে সামনে আনবো না বা শেয়ার করবো না? আজকে আমরা খুব লাকি, আজকে আমাদের সাথে এমন একজন পার্সন আছেন যিনি রিটায়ার্ড, যিনি একটা কলেজের উনি অ্যাকাউন্ট পুরো পার্টটা উনি সামলাতেন এবং ওনার রিটায়ারমেন্ট হয়েছে হয়তো বড়জোর 2 থেকে 3 মাস। ফলে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি পার্সোনালি, এক্সপিরিয়েন্স কারো কাছে না বসে তার থেকে শেখা বা শোনা যায়, কোনো দোকানে গিয়ে কিনতে পাওয়া যায় না। আপনার যদি লাইফে এক্সপিরিয়েন্স লাগে, তাহলে যে ওই রাস্তাটা পার করেছে, অতিক্রম করে এসছে, তার সাথে বসুন, একটু সময় দিন। কারণ মনে রাখতে হবে, আমার আপনার প্রত্যেকেরই কিন্তু জীবনে একটা সময় কিন্তু 60 বছর আসবে, আমরা কিন্তু রিটায়ারমেন্টের যে আসবো। ফলে রিটায়ার্ড পার্সনদের সাথে বসে আমাদের কিন্তু জানা উচিত, তাহলে কিন্তু অনেক কিছু শেখা যায়। ফলে আজকে আমাদের সাথে একজন সিনিয়র মোস্ট পার্সন আছেন, আমরা বেশি সময় নেব না, আমরা তার মুখ থেকে আজকে তাকে কিছু আমরা প্রশ্ন করব এবং সোজা সাপটা, এটা অনেকটা ওই চায় পে আড্ডার মতো, যা মনে আসবে তাই জিজ্ঞেস করব। আমাদের কিন্তু কোনো টেক রিটেক আগের থেকে হয় না, 10 মিনিটে আমরা বসি, যা মনে হয় জিজ্ঞেস করি, আর ওনার যা মনে হয় উনি বলেন, আর সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করি। এর মাঝখানে কিন্তু আমরা কোনো কাট না, শুধু পিওর র। ফলে আর আমরা চাই জীবনটাকে এইভাবে দেখা উচিত, কোনো ওই লাইট ক্যামেরা অ্যাকশন নাটকীয় এটাকে বাদ দেওয়া ওটাকে বাদ দেওয়া না। আমি আপনার পরিবারের লোক, তিনিও আমার পরিবারের লোক, তিনিও আমার সাথে বহুদিন ধরে আমরা অ্যাটাচমেন্ট আছে। ফলে আমরা দেরি করব না, আমরা ওয়েলকাম করব মিস্টার প্রদীপ কান্তি বোসকে। স্যার আজকে আমাদের মাঝখানে আছে। নমস্কার। একদম নমস্কার সবাইকে। স্যারের সময় আমরা পেয়েছি, আমরা কিন্তু আপ্লুত। হ্যাঁ, কারণ মানে আমরা যারা 90s এর আগে জন্ম নেওয়া, আমরা আসলে ওই রক গান শুনে তো বড় হইনি। আমরা কিন্তু বিশ্বাস করি যে আপনারা আপনাদের এজ, ছোটবেলায় যে কষ্ট আপনারা কাটিয়েছিলেন, সেই কষ্ট কিন্তু আমাদের দেখার হয়নি, আমরা দেখতে পারিনি। আবার এমন সময় আপনাদের হাতে মোবাইল বা টেকনোলজি এসছে, যেই সময় অ্যাডাপ্ট করাটা কিন্তু আপনাদের চ্যালেঞ্জ ছিল, বাট আপনারা কিন্তু অ্যাডাপ্ট করেছেন, হ্যাঁ কি না? সুতরাং এই এজ, এটাকে কিন্তু আমি প্রচন্ড ভাবে রেসপেক্ট করি এবং আমি চাই যে আপনার থেকে আজকে কিছু প্রশ্ন করব, যেটা আমাদের ক্লায়েন্টদের জন্য, ক্লায়েন্টরাই প্রশ্ন, তাদের প্রশ্নটাই আমি আপনাকে করব। আপনার যা
যেটা আপনি ফিল করেন সেটা স্যার আজকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। প্রথম তো স্যার আমি আপনাদের ছোট্ট করে জানতে চাইবো যে এই সমৃদ্ধি ওয়েলথ হাউসে কখন আসা হয়েছিল এবং কি করে হুট করে যদি একটু বলা যায়। ব্যাপার হচ্ছে যে আমি যখন এইখানে যোগাযোগ করি সেটা মনে হয় সম্ভবত 2023 সাল। 2023 পুজোর খোঁজা কাছাকাছি, হ্যাঁ, তাই না? ওই সময়। তার আগে আমি এখান থেকে যেতাম, আমার এখানে পাশেই বাড়ি। দেখলাম এখানে একটা সমৃদ্ধি হাউস এবং মিউচুয়াল ফান্ডের বিভিন্ন কাজ টাজ সব করা হয়। এসে একবার কথা বলে গেলাম। তারপরেও আমি টুকটাক মিউচুয়াল ফান্ড করতাম এই বিভিন্ন লোকের সাথে জেনে, খবরের কাগজ পড়ে। SBI মধ্যমগ্রাম ব্রাঞ্চ, ওখান থেকে আমি কিছু মিউচুয়াল ফান্ড করেছিলাম, হাইব্রিড ফান্ড, আরো কিছু কিছু আর ছিল, সেগুলো আমার ওখানে কয়েকটা করার ছিল তার কয়েক বছর আগে থেকে। তা আমি এখানে ওর সাথে যোগাযোগ করে তারপরে দেখলাম যে ও এই সমস্ত জিনিসগুলো করছে। তা তখন আমার আর 3 বছর বাকি রিটায়ারমেন্টের 3 বছর কঠিন সময়। হ্যাঁ, তা তখন কি করব, PF এর টাকাটা কোথায় লাগাবো, গ্র্যাচুইটির টাকাটা কোথায় লাগাবো, পেনশন হয়তো কিছু পাবো, তাও সে মাইনের হয়তো 1/3 হয়ে যাবে, তা দিয়ে তো আর সংসার চলবে না। সেই জন্য ভাবছি যে এমন একটা জায়গায় রাখাতে হবে। আপনি সেই জায়গাটা- অ্যাকাউন্টস পার্টে ছিলেন বলে কিন্তু এত সিরিয়াস আপনি মানে প্ল্যান গুলো করেছেন। সেটা সেটা তো হবে, হ্যাঁ। সেটা তো হিসাবই লোক, একদম সব জায়গায় হিসাব করেই চলি। একদম। এবং আমরা বাবাও বোধহয় আমাদের বয়েজ স্কুলের বোধহয়, হ্যাঁ, তার থেকেও সেই ডিসিপ্লিন ব্যাপারটা কিন্তু আপনার হ্যাঁ, উনি খুব ডিসিপ্লিন লোক ছিল, আর আমরাও সেখান থেকে শিখেছি। তারপরে এখানে আসা প্রসেনজিতের হাত ধরে আবার নতুন নতুন কিছু কিছু মিউচুয়াল ফান্ডের লগ্নি করলাম, অল্প অল্প করে, খুবই সামান্য পরিমাণে। কখনো PF থেকে টাকাটা তুলে এখানে ইনভেস্ট করলাম। মানে এইটা আমি বলতে চাইছিলাম, এটা কিন্তু একটা যুগান্তকারী ডিসিশন। মানে আপনি যেই সময় দাঁড়িয়ে PF থেকে টাকা, মানে রিটায়ারমেন্টের বোধহয় আর 2 বছর 2.5 বছর বাকি, ওই সময় দাঁড়িয়ে আপনি নিজে ডিসিশন নিলেন যে আমি PF থেকে টাকা তুলে ইনভেস্ট করব, তোমার কি মত? হ্যাঁ না? তো এই ডিসিশনটা কি করে হুট করে, মানে কি মনে হয়েছিল না, আপনার? মনে হয়েছিল যে ওখানে তো আমি 7.1% পাচ্ছি, আর এখানে ইনভেস্ট করলে, গ্রোথ ফান্ডে ইনভেস্ট করলে আমি কত পেতে পারি। আর চারিদিকে যা অবস্থা, 6%, 6.5%, 7% এইরকমই মোটামুটি রেট অফ ইন্টারেস্ট পাওয়া যাবে। তা ওখান থেকে যদি কিছু টাকা তুলে আগে থাকতেই যদি আমি এটা ইনভেস্ট করে রাখতে পারি, তাহলে 3 বছর পর জিনিসটা কিছুটা মার্কেট বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পর আমার গ্রোথটাও 9% কি 10% এর দিকে যাবে, তাতেও আমার কিছু লাভ হবে। এইটা ভয় লাগে না? আলোচনা করে। আপনার এই যেহেতু ভয় লাগা উচিত। ভয় তো এটা লাগা স্বাভাবিক, তার একটা টেস্ট কেস অল্প দিয়ে শুরু করলাম, অল্প দিয়ে শুরু করলাম, লাগিয়ে দিলাম। সেটা তো এখন খুব ভালো ফল দিয়েছি। সেই 23 সালে যেটা করেছিলাম, এখন খুব ভালো জায়গায় সেটা আছে। মানে সেই ডিসিশনটা দাদা আপনি ফ্রুটফুল হয়েছে। ফ্রুটফুল, একদম ফ্রুটফুল। এবং মার্কেট যখন ক্র্যাশ করে গেছিল কিছুটা, এখন আবার কিছুটা উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়েও সেটা ভালো পারফর্ম করেছে এবং এখনো করে আসছে। মার্কেট যখন ক্র্যাশ করে গেল তখন মনের অবস্থা কিরকম ছিল আপনার? তখন একটু খারাপ লাগছিল যে আমি 3 বছর আগে লাগালাম, নতুন নতুন যেগুলো লাগিয়েছি সেগুলো নিয়ে চিন্তা ছিল, পুরোনোটা নিয়ে কোনো চিন্তা ছিল না। পুরোনোটা কিন্তু ভালো গ্রোথ নিয়ে নিয়েছিল। একদম একদম। তখন 63,000 সেন্সেক্স। মানে মার্কেট ক্র্যাশ করে কি আপনার পয়সা মাইনাস হয়ে গেছিল? না, মাইনাস হয়, যেগুলো আপনি 2 বছর বা 3 বছর আগে ইনভেস্ট করেছিলেন সেগুলো আমার মাইনাস হয়নি। অল্প হলেও সেগুলো এখনো পাচ্ছি। এখন আর একটু ভালো অবস্থায় আছে, আশা করি আরো ভালো অবস্থায় যাবে, লম্বা সময়তে যাবে। এবং মোটামুটি আমি রিটায়ার করার পর সব ক্লোজ করে দিয়েছি। এই কারণেই যে এখন আমার তো আর ইনভেস্ট করার ক্ষমতা নেই, আমার এখন পাওয়ার ক্ষমতা। আপনি এসআইপি কিছু করেছিলেন? হ্যাঁ, এসআইপি করেছিলাম। প্রত্যেক মাসেই আমার 10-15 হাজার টাকা আমি এসআইপি দিয়ে দিতাম কন্টিনিউ। এগুলো করতে করতে একটা জায়গায় গিয়ে জমা হয়েছে। ওই এজে দাঁড়িয়ে 10-15 হাজার বের করা তো বোধহয় খুব টাফ ছিল। খুব টাফ ছিল। আপনি করেছিলাম কারণ সময় আপনার কাছে খুব কম ছিল, আপনার কাছে সময়কাল খুব বেশি ছিল না। 3 বছর আপনার রিটায়ারমেন্ট, মানে এই সময়টা তো ফিক্স ছিল। ডেট অফ রিটায়ারমেন্ট আপনার একদম, আপনি নিজেও জানতেন যে এইটা হচ্ছে আমার ডেট অফ রিটায়ারমেন্ট, এর মধ্যে কোনো অনিশ্চয়তা নেই। হ্যাঁ, তো তারপরে আপনার এসআইপি গুলোকে বন্ধ করে, এসআইপি গুলোকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করতে খুব অসুবিধা হয়েছিল প্রসেনজিতের সহযোগিতায়। হ্যাঁ,
এসআইপি না ক্লোজ করতে কোনো অসুবিধা হয়নি। কাগজপত্র আমি তো বুঝতেই পারিনি, সবই হয়ে গেছে। প্রসেনজিৎ যেভাবে বলেছে আমি সেইভাবে করে দিয়েছি, বাদ বাকি অনলাইনে সমস্ত কিছু ও ম্যানেজ করেছে। এবং আমার সেই এসআইপি ক্লোজ হয়ে গেল, আমার সেই ব্যাংকের ইয়েতে পাঠিয়ে দিল। আমি এখন এসডব্লিউপি আমি এখন তুলছি। এসডব্লিউপি নিয়ে তো আমি আপনাকে জিজ্ঞেস করবো, তাহলে আমার ওই জিনিসগুলো আমার কাজে লাগছে এখন, প্রত্যেক মাসেই আমি সেটা রিটার্ন পাচ্ছি। আপনাকে যেটুকু আমি অ্যানালিসিস করেছি, আপনাকে কিন্তু যেদিন আপনি পিএফ থেকে টাকা তোলার ডিসিশন নিয়েছেন, আমি আপনাকে প্রথম দিন দেখে ভেবেছিলাম মোস্ট কনজারভেটিভ ব্যাটার, আপনি হচ্ছে রাহুল দ্রাবিড়। হ্যাঁ, মানে কারণ 57-58 বছর বয়সে আপনি যদি আমাকে বললেন প্রসেনজিৎ আমি কি পিএফ থেকে টাকা তুলে এটা করব, আপনাকে যে আমি অ্যাসিওর করেছিলাম ঠিকই, কিন্তু আমার মনেও ভয় ছিল যে যদি বাই চান্স, কারণ 3 বছরের ব্যাপার, যদি বাই চান্স না ক্লিক হয়, কিন্তু আপনি সহযোগিতা করেছিলেন যে 19-20 হলো, 19-20 হলো আমি রাজি আছি, রিস্কটা নিয়েছি। তো সেখান থেকে আপনি এসে পরে আপনি এসআইপি গুলোকে স্টপ করে ওটাকে আপনি এসডব্লিউপি ব্যাপারটা যদি আপনি আমাকে একটু বলেন সবাইকে, যে ব্যাপারটা কি এরকম। এসডব্লিউপিটা অনেকটা ওই একটা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, কিন্তু এটা কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি? এটা তো আমি যদি আগে বিনিয়োগ করতে পারি তাহলে পরে সেই টাকাটা মার্কেটে খাটবে, সেটা গ্রোথ হবে, হয়ে আর একটু বেড়ে যাবে। আমি যে জায়গা দিয়ে শুরু করব সেই 2 লাখ যদি আমি ইনভেস্ট করি, সেটা হয়তো 2,50,000-এ দাঁড়িয়ে গেল 3 বছরে। পরবর্তীকালে 2,50,000 থেকে আমি এসডব্লিউপি স্টার্ট করলাম এখন রিটায়ারমেন্টের সময়, এবং আমি যে টাকাটা মাসে মাসে পাচ্ছি তার একটা অংশ হয়তো 9% হারে আমি পাচ্ছি, কিন্তু বাদ বাকি টাকাটা কিন্তু মার্কেটে খাচ্ছে, বাহ, সেটা কিন্তু আবার গ্রোথ হচ্ছে। এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার, এই বিজ্ঞানটা, এই যে কনসেপ্টটা, এই ব্যাপার মেকানিজম, টাকাও পাচ্ছি আবার আমার টাকাটাও ইনভেস্টও হচ্ছে, বাকি টাকাটা ইনভেস্ট হচ্ছে। এই মেকানিজমটা কিন্তু সব জায়গায় নেই, অনেকে বুঝতে পারে না, এই জন্য অনেকে কনফিউশন আছে। পেনশনের সাবস্টিটিউট হিসেবে কি দেখা যায়? এটা অবশ্যই, এটা একটা পেনশনের সাবস্টিটিউট। অনেকে লোকে আছে রিটায়ার হয়ে পুরো পয়সাটাকে নিয়ে গিয়ে সে এলআইসির কোনো একটা সিনিয়র সিটিজেন স্কিমে রেখে দেয়, বা কোথাও লকিং এ কোনো একটা 6 বছর সাধারণ লকিং এ রেখে দেয়। তো সেখানে না রেখে কিছুটা অ্যামাউন্ট কি এই এসডব্লিউপি তে রাখা যায়? অবশ্যই অবশ্যই, কারণ ওটা একটা নিশ্চিন্ত আয় যে আমি 7% পাবো, সিনিয়র সিটিজেন হিসাবে ওই 7% আমি পাবো, তার বেশি উঠবে না। আর আমার লকিং পিরিয়ড রয়েছে 5-6 বছর, সেটা না হলে পরে আমি টাকাটা তুলতে পারবো না। আর এটা ওপেন এন্ডেড রয়েছে, আমি এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে, বেশিও পেতে পারি কমও পেতে পারি। আমি একটা মাঝামাঝি জায়গায় এমন একটা ইন্টারেস্ট নিয়ে আমি টাকাটা উইথড্রল করছি, যেটা 8% কি 9% একটা জায়গায় গ্রোথ মোটামুটি আমি দেখে এসেছি। মার্কেট যদি স্বাভাবিক থাকে 10 থেকে 12% গ্রোথ হয়, 10 থেকে 12% গ্রোথ হয়। এবার মার্কেট আবার নিচে নেমে যায়, বিভিন্ন আর্থিক পরিস্থিতি, বিভিন্ন মন্দা, বাট লং টেনিওরে মেকআপও হয়ে যায়। কারণ মার্কেট যদি প্লে না করে লং টেনিওরে, তাহলে আপনার মনে হয় যে ব্যাংকের এফডি কি ঠিক থাকতে পারবে? সবকিছু তো কোথাও না কোথাও ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, একদম না? আজকে ব্যাংক, পোস্ট অফিস, তারা কি মার্কেটের উপর ডিপেন্ডেন্ট না? তারাও মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, একদম ইনডাইরেক্টলি। এখন সবকিছু এলআইসি বলবেন, এলআইসি ও সমস্ত টাকা ইয়েতে খাটাচ্ছে। আপনি পেনশন সিস্টেম বলবেন, সেখানেও কেন্দ্রীয় সরকার 25% টাকাটা মার্কেটে খাটাচ্ছে। নাহলে গ্রোথ নেই, মার্কেটে না হলে হবে না, আপনার টাকাটা ইনফ্লেশনে বিক্রি করতে পারবে একদম। কত আর সরকার তার কোষাগার থেকে ইন্টারেস্ট দেবে? আর যেভাবে জিনিসপত্রের দাম বাড়বে সেটা তো কারো কন্ট্রোলে নেই, কারো কন্ট্রোলে না। আমরা যদি একটু অ্যাগ্রেসিভলি ব্যাটিং না করি, তাহলে কখনোই বড় রান আমরা চেসই করতে পারবো না। যদি আমাকে 50 ওভারে 400 রান চেস করতে হয়, তাহলে আমাকে সময় বুঝে তো হালকা আমাকে দুটো চৌকা ছক্কা, হ্যাঁ না, আমাদের তো সেটাকে আমাদের করতেই হবে। তো যাও, আপনি যেটা বলতে বলছিলেন যে আমরা কথা বলে জানতে পারলাম যে গভর্নমেন্টও কোথাও না কোথাও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, যেখানে আপনাদের রিটায়ারমেন্টের ফান্ডটা, হ্যাঁ না, ভালো আপনাদের রিটায়ারমেন্টের ফান্ড ইনভেস্টমেন্ট করে। যেমন এনপিএস আমরা জানি, এনপিএস অনেক কিন্তু রিটায়ার্ড পার্সনরা বা অনেক লোকই যারা চাকরি করছেন তারা কিন্তু একটা করেছে, এনপিএস কিন্তু খোলে। সে সরকারি চাকরি করুক বা প্রাইভেট চাকরি করুক, লোকের কিন্তু একটা এনপিএস নিয়ে একটা খোলার একটা কোয়ারি একটা আছে। এবং এনপিএস আপনারও একটা অভিজ্ঞতা আছে, আমি আপনার জানতে চাইবো এনপিএস ব্যাপারটা কি, এনপিএস কেন খোলে? ন্যাশনাল পেনশন সিস্টেম তা চালু হয়েছিল
ওই সেন্ট্রাল গভর্নমেন্টের 2000 সম্ভবত 2002 থেকে মনে হয় ওদের সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনটা বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে সরকার এই ন্যাশনাল পেনশন সিস্টেম চালু করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এবার তার পাশাপাশি ওরা পাবলিকের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেমের ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সুযোগ দিয়েছে, যে কেউ এনপিএস এ বিনিয়োগ করতে পারবেন। টায়ার 1 টায়ার 2 দুটো উপায় আছে। তা আমি টায়ার 1 করেছিলাম এবং ওটা সম্ভবত 2018 সালে। এবার আমার 2026-এ আমার রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর আমি ওটা তুলে নেওয়ার জন্য আবেদন করি। একদম। আচ্ছা, ওখানে একটা আমার টায়ার 1-এ ছিল, একটা নিয়ম আছে 5 লক্ষ টাকার নিচে যদি হয় তাহলে পুরো টাকাটা তুলে নিতে পারবে, পুরো সুপার অ্যানুয়েশন হবে। আর 5 লাখ টাকার উপরে যদি হয় তার কিছু টাকা ওরা ফেরত দেবে, আবার কিছু টাকা মাসিক পেনশন সিস্টেমের মতন করে পাবে। তা আমার খুব একটা বেশি জমাতে পারিনি।